মধ্যমগ্রামের চৌমাথায় শুরু হয়েছে সুভাষ মেলা। আর সেই সুভাষ মেলায় যাচ্ছি, আর যেতে যেতে সামনেই ওই যে লেখা রয়েছে সুভাষ মেলা, একদম সামনেই চলে এসেছি। খুব ভালো লাগছে যে সুভাষ মেলায় চলে এসেছি। আর নানান রকমের প্রোগ্রাম হয় প্রত্যেক দিন। 6 ফেব্রুয়ারি অবধি আছে এই মেলা, সবাই আসতেই পারো। নানান রকমের দোকান তো রয়েছে নানান রকমের প্রোগ্রাম প্রত্যেক দিনই হয়। দামি দামি আর্টিস্টরাই এখানে আসে, একদম সন্ধ্যের থেকে প্রোগ্রাম শুরু হয়। সবাই এখানে এসে পুরো সন্ধ্যেটা আনন্দ উপভোগ করতে পারো। সবাইকে করি আহ্বান এখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো তোমাদের নিয়ে চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথায় অনুষ্ঠিত সুভাষ মেলায়। বাচ্চা থেকে বড় সবাই এখানে আনন্দ উপভোগ করতে পারবে, সেরকমই ব্যবস্থা এখানে রয়েছে। সবাই তো আমরা কিছু না কিছু টেনশন নিয়ে থাকি, কিছুটা সময় যদি এরকম মেলা বা যে কোনো অনুষ্ঠানে গিয়ে নিজেদেরকে সামিল করা যায় তাহলে কিন্তু মনটা ভালোই থাকে। তাই আমিও চলে গেলাম মেলায়। বড় নাগরদোলনা, ছোট নাগরদোলনা, জাম্পিং কার, এই যে এখানে টয় ট্রেন, সব রকমের ব্যবস্থা আছে বাচ্চা বড় সবার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এই মেলা বসে প্রত্যেক বছর। আমি জানি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে, তবুও আমি কিছুটা অংশ তুলে ধরছি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে। সুভাষচন্দ্র বোস ছিলেন এক দক্ষ প্রশাসক ও আদর্শবাদী নেতা। সর্বোপরি তিনি ছিলেন একজন সাহসী মানুষ। তাই 23শে জানুয়ারি নেতাজির 128তম জন্মদিনে তার সম্পর্কে কিছু তথ্য আরও একবার ফিরে দেখা। আসলে এভাবেই আমরা তাকে মনে করে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি। দেখো বন্ধুরা, কত রকম জিনিস নিয়ে দোকান বসেছে, বাচ্চা থেকে বড় সবার কেনার মতন কিছু না কিছু জিনিস আছে। এখানে সব হেয়ার ব্যান্ড দেখা যাচ্ছে, খেলনা দেখা যাচ্ছে, সব রকম দোকানই এখানে আছে। এই যে কানের দুল, হেয়ার ব্যান্ড। সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে চলে আসুন লোকনাথ ভ্যারাইটি স্টোরসে। 15 টাকা বা 20 টাকা পাবেন বিভিন্ন ধরনের চাবি রিং, যেমন পাবেন পিকাচু চাবি রিং মাত্র 15 টাকা, বোতল চাবি রিং মাত্র 15 টাকা, স্মাইল চাবি রিং। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু। শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান দিয়ে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এরকম পরপর অনেক প্রোগ্রাম হবে, এলে সবাই দেখতে পাবে। প্রত্যেক দিন প্রোগ্রাম হয়। সুন্দর সুন্দর ফুলের স্টিক নিয়েও এখানে দোকান বসেছে। নানান রকম খাবারের দোকানও আছে, কোনো কিছুর অসুবিধা নেই। পিঠে পুলিও এখানে দেখা যাচ্ছে, জিলিপি সবই পাওয়া যাবে। নেতাজির মধ্যে দেশপ্রেম জাগে তার বাবার হাত ধরে। জন্ম থেকেই নেতাজির মধ্যে দেশাত্মবোধ ও দেশের প্রতি প্রেম প্রবল হয়ে ওঠে। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিলেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় কটকের একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। নানান রকমের আইসক্রিম, মোমো পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে মোমো খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এখানে আলু কেটে একদম পটেটো চিপস বানিয়ে দেয়, আবার মশলা মিশিয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। আমার বান্ধবীদের বলছি এই মেলায় তাড়াতাড়ি চলে এসো, দেখো কত রকমের গয়না পাওয়া যাচ্ছে। মনের মতো গয়না কিনতে পারবে এখান থেকে। এটা একটা নকশি কাঁথার দোকান। এখানে হাতের তৈরি জিনিসই সব পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর আছে। বুটিকের অনেক দোকান, বেশ চয়েজেবল জামা কাপড় এখানে রয়েছে। আমার তো দেখে খুবই ভালো লেগেছে, আমি আরেকদিন যাব তখন কিনবো। নেতাজি সুভাষচন্দ্র বোস 1909 সালে ভর্তি হন দ্রাভিন কলেজিয়েট স্কুলে। 1911 সালে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। 1911 সালে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সিতে।
ছোটবেলা থেকেই নেতাজি বই পড়তে ভালোবাসতেন। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের গুণমুগ্ধ ভক্ত। স্বামী বিবেকানন্দের বাণী ও লেখা বই তাকে একজন স্বাধীনতা সংগ্রামীতে পরিণত করেছিল। এই দেখো বন্ধুরা, এখানে সেনকো গোল্ডের গসিপ জুয়েলারিও বসেছে। ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে বাংলার তাঁতের কাপড়, জামদানি কাপড়, সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। আর চারিদিক জুড়ে রয়েছে গয়নার কত দোকান। যার যেটা পছন্দ সে এখানে এসে কিনে নিতে পারে। 6 ফেব্রুয়ারি অবধি এই মেলা চলবে। এখানেও সুন্দর সুন্দর বুটিকের কালেকশন রয়েছে। একদম পছন্দ হবে না এরকম হতেই পারে না, পছন্দসই সব জামা কাপড় রয়েছে। আবার সুভাষচন্দ্রের জীবন কাহিনীতে একটু ফিরে আসা যাক। 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজে দর্শন নিয়ে পড়াশুনো করে বিএ পাস করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি হওয়ায় সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন। কারণ তিনি ব্রিটিশ সরকারের দাস না হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাকে শ্রেয় বলে মনে করেন। তিনি যোগদান করেন সক্রিয় রাজনীতিতে। এটা মথুরা কেক, নিরামিষ কেক। এখানে রয়েছে ভেলপুরি, এই যে অনেকে খাচ্ছে, আর কত গয়না এখনো লোকেরা কিনছে। এই দোকানটায় রয়েছে সব স্টোনের গয়না, এই যে দেখা যাচ্ছে। স্কুলে পড়াশুনো করার সময় সুভাষচন্দ্র বোস পরিচিত হন চিত্তরঞ্জন দাসের সঙ্গে। পরবর্তীকালে তার হাত ধরেই নেতাজির রাজনীতিতে হাতে খড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসু তার পরিবার থেকে পেয়েছিলেন বিপ্লবের অনুপ্রেরণা। তার বাবা প্রথিতযশা আইনজীবী শ্রী জানকীনাথ বসু, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সমর্থক। নেতাজির বড়দা, মেজদা শ্রী শিশির বোস, শরৎ বোস, তারাও ছিলেন বিপ্লবী। প্রত্যেকে জেল খেটেছেন। তাদের জেল থেকে তাদের মাকে লেখা চিঠিপত্রে তাদের প্রমাণ পাওয়া যায় যে তারাও দেশকে কতটা ভালোবেসেছিলেন। এই পরিবারের সন্তান বলেই নেতাজি হয়ে উঠতে পেরেছিলেন। সুভাষচন্দ্র বসু তার 20 বছরের রাজনৈতিক জীবনে 11 বার গ্রেপ্তার হন ব্রিটিশদের হাতে। শুরু হলো শ্রদ্ধেয় সলিল চৌধুরীর গান। এখানে নেতাজির কার্যকলাপ যত তিনি করেছেন সেগুলোই এখানে দেখানো হয়েছে ছবির মাধ্যমে। প্রত্যেকটা ছবির নিচেই লেখা রয়েছে, একটু পজ করে দেখলেই বোঝা যাবে এখানে কোথায় কি করেছেন তিনি। বাংলাদেশের সদ্যপ্রাপ্ত কবি হেলাল হাফিজ তার একটি কবিতা লিখেছিলেন, কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়, ভালোবেসে কেউ যদি খুনি হতে চান তাই হয়ে যান। এই খুন, এই প্রেম দেশপ্রেম। দেশপ্রেমের জন্য আমাদেরকে অনেক সময় আমাদের পূর্বসূরীরা খুনি হয়েছে। আমরা জানি আমাদের স্বাধীনতার ইতিহাস ঘটবে। অহিংসার পথ ধরে আমাদের স্বাধীনতা আসেনি, পৃথিবীতে কোথাও নয় আসেনি কোনো পরাধীন জাতি অহিংসার পথ দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারেনি। নেতাজিও তাই বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্ত না দিলে, রক্তের বিনিময় ছাড়া স্বাধীনতা অর্জনের অন্য কোনো উপায় নেই, এই কথা বিশ্বাস করতে নেই। সামনে দাঁড়িয়ে আক্ষরিক অর্থেই গায়ে কথা বলছে আমাদের নেতাজি। তিনি খুব সাধারণ মানুষ ছিলেন, সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন। নেতাজির শোবার ঘরটিতে দেখা যায় পিতা জানকীনাথ বসু খুব সাধারণ জীবনযাপন করতেন। অনুরোধ করছি বাসভবন, নেতাজির পৈতৃক বাসভবন
অনুরোধ আপনারা ঘুরে আসুন, নতুন প্রজন্মকেও নিয়ে যান, তারাও দেখুক নেতাজির জীবনযাত্রার সঙ্গে পরিচিত হোক। ছুটিতে তো আমরা শুধু পার্কে নিয়ে যেতে উৎসাহ দিতে ভবন রয়েছে, গিরিশ ভবন রয়েছে, অসংখ্য মনীষী আমরা বাঙালিরা পেয়েছি, তাদের কীর্তি ছড়িয়ে আছে কলকাতা জুড়ে। আপনারা নিয়ে যান সেখানে আমাদের সন্তানদের, যাতে তারা এদের সঙ্গে পরিচিত হতে পারে, আমাদের পূর্বসূরীদের নিয়ে গর্বিত হতে পারে। শিল্পীদের অনুরোধ করবো একটু দ্রুত আপনারা অনুষ্ঠান শুরু করুন। হয়েছিলেন। নেতাজিও অসম্ভব শ্রদ্ধা করতেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, এইসব পূর্বসূরীদের কবিতা পড়ে নেতাজির দেশপ্রেমের উন্মেষ ঘটেছিল। মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। ইনি একজন বয়স্ক ভদ্রমহিলা, সুন্দর একটা গানের তালে তালে অসাধারণ নেচেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর নাচছে, আমার তো খুব ভালো লেগেছে দেখে। সরি সবাইকে, কপিরাইট এসে যাবে বলে আমি গানটা শোনাতে পারলাম না। অনেক নাচ গান হলো, এবার একটু ফিরে আসা যাক। 1930 সালে ব্রিটিশদের কার্যকলাপের বিরোধিতা করার জন্য নেতাজিকে নির্বাসিত করা হয় ইউরোপে। 1938 সালে তিনি গান্ধীজির বিরোধিতা করেন, তুলে ধরেন পূর্ণ স্বরাজের দাবি। তিনি অহিংসা আন্দোলনের বিরোধিতা করে দেশবাসীর মোহ ভঙ্গ করেন। তিনি সশস্ত্র আন্দোলন ছাড়া যে স্বাধীনতা পাওয়া সম্ভব না সেটা পরিষ্কার বুঝতে পেরেছিলেন। তৎকালীন যুব সমাজ ও জওহরলাল নেহরুর মতো নেতারা তাকে সমর্থন করেন। গান্ধীজির বিরোধিতার মুখে দাঁড়িয়ে লড়াই করে নির্বাচিত হন কংগ্রেসের সভাপতির পদে। এরকম অনেক কাজই নেতাজি করে গেছেন, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। চলে এলাম শেষের দিকে। দেখো ছোট ছোট বাচ্চারা নিজেদের মতো নাচছে। তো বন্ধুরা, তোমরা এরকম মেলায় এসে এনজয় করতে পারো। প্রত্যেক দিন নানান রকম অনুষ্ঠান হয়। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের।